হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির প্রথম অংশটা পড়ব। আমরা জানি যে ভারতবর্ষের যখন আমরা ফিজিক্যাল জিওগ্রাফি পড়ব তাহলে আমাদের প্রথমে আগে ফিক্স করতে হবে যে আমাদের ফিজিক্যাল লিমিটসগুলো কি, তাই না? আমাদের ভারতবর্ষ কোথা থেকে শুরু, কোথায় শেষ, আমাদের নর্থে কি আছে, সাউথে কি আছে, আমাদের প্রতিবেশী দেশ কারা, এছাড়াও আমাদের আরও কোনো এক্সটেন্ডেড কোনো পার্টস আছে কিনা যেখানে যেটা হয়তো ভারতের মেন ভূখণ্ডের সাথে জড়িত নয়, আমাদের দেশ কত বড়, কত লোক আমাদের এখানে থাকে এবং ইত্যাদি। এই যেই ফিজিক্যাল যেই খুঁটিনাটি জিনিসগুলো, এইটা দিয়ে আমরা ইন্ট্রোডিউস করব আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই পার্ট থেকে পরীক্ষায় কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে এবং আরও ইম্পর্টেন্ট হচ্ছে এই কনসেপ্টটা ইউজ করলে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন নিজে থেকে গেস করতে পারবে। তো সেই জন্য এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই জায়গাটা হয়তো অনেকেই নেগলেক্ট করে, যদি তোমরা জেনারেলি আগে পড়ে থাকো অনেক সময় হয়তো প্রথম এই চ্যাপ্টারটা নেগলেক্ট করে দেয়, কিন্তু কিরমভাবে ইম্পর্টেন্ট আজকে আমি সেই জায়গাটা তোমাদের কাছে একটু তুলে ধরবো। আচ্ছা, তাহলে জানি এইটা আমাদের ভারতবর্ষ। আমাদের যদি প্রথমে দেখি সব থেকে নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা, আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে 37°6' নর্থ। সেটাও হচ্ছে ইন্দিরা গান্ধীর নামের পরে সেই নর্দার্ন মোস্ট পয়েন্টটা নেমড, এবং যেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট নেম সেটারও নাম কিন্তু আমরা জানি ইন্দিরা পয়েন্ট। সেটা কোথায় আছে? সেটা আছে একেবারে নিকোবরের শেষ মাথায়, নিকোবরের শেষ মাথায়, এবং যেখানে তারপর থেকে কি শুরু হবে, তারপর থেকে শুরু হয় কিন্তু সুমাত্রা দ্বীপ। তাহলে এটা হচ্ছে আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট, এইখানে হচ্ছে আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্ট। অনেক সময় এইটা ভুল হয় যে লোকে ভাবে যে হয়তো এই কন্যাকুমারীটা আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্ট, কিন্তু কন্যাকুমারীরও আরো সাউথে আছে হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্ট কখন, যখন প্রধান ভূখণ্ডের মধ্যে ধরা হবে, কিন্তু আন্দামান নিকোবর, লক্ষদ্বীপ এগুলো আমাদের ভূখণ্ডের অংশ, এগুলো আমাদের ভারতবর্ষের অংশ। তাহলে যখন ওভারঅল ভারতবর্ষের আমরা নর্থ বা সাউথের পয়েন্ট ধরবো তখন কিন্তু এগুলোকেও কনসিডার করে আমাদের ধরতে হবে, তাই তো? এবং এই সাউথের যে পয়েন্টটা, যেটাকে ইন্দিরা পয়েন্ট বলছি, সেটাকে পিগম্যালিয়ান পয়েন্টও বলা হয়। পিগম্যালিয়ান পয়েন্টও এটাকে বলা হচ্ছে। আমাদের এমসিকিউ বা যখন আমাদের জেনারেল নলেজের পয়েন্ট অফ ভিউ থেকে বলো বা ডেফিনেটলি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো ইম্পর্টেন্টই, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিগম্যালিয়ান পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, অনেক সময় হয়তো ইন্দিরা পয়েন্টটা তুমি জানো কিন্তু পিগম্যালিয়ান পয়েন্ট নামটা জানো না, তখন কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো সেই কারণে এই নামগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে ইন্দিরা কোল পাস, তাই তো? এবং সেটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে সালটোরা মাউন্টেন, সিয়াচেন গ্লেশিয়ার এন্ড উর্দক গ্লেশিয়ারের মাঝে। তাহলে এই নর্দার্ন মোস্ট পয়েন্টের সাথে এই নামগুলো মনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ নর্দার্ন মোস্ট পয়েন্টটাই শুধু জানলে হবে না, এই লোকেশনটাও কিন্তু আমাদের জানতে হবে। এবং লোকেশনটা কোথায়? লোকেশনটা সিয়াচেন পয়েন্ট এবং সিয়াচেন গ্লেশিয়ার এন্ড উর্দক গ্লেশিয়ারের মধ্যিখানে এবং সালতোরা মাউন্টেন্সে। এইটা গেল হচ্ছে আমাদের নর্থ এবং সাউথের ডাইমেনশন। এবং এইটার মধ্যে প্রধান ভূখণ্ডের যদি আমরা নর্থ টু সাউথ লেন্থ দেখি তাহলে কত আসবে? সেটা আসবে আমাদের 2933 কিলোমিটার। আর যদি আমরা ওয়েস্ট টু ইস্ট দেখি
তাহলে সেইটা আসবে আমাদের 3214 কিলোমিটার। ঠিক আছে, এবং আমাদের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি? ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে গুহারমতি, এবং সেটা কোথায় আছে? সেটা গুজরাটে আছে। গুজরাটে কোথায়? সার ক্রিক অঞ্চলে, এবং এটাকে আরো কি বলা হয়? হারামি নালা বলা হচ্ছে। এবার তাহলে তোমাদের কাজ কি? ইমিডিয়েটলি গিয়ে ম্যাপটাতে সার ক্রিক খুঁজে বার করা। সার ক্রিকের সাথে কিন্তু আরো কিছু কন্ট্রোভার্সি আছে, অর্থাৎ সার ক্রিকের জায়গাটা আমাদের এবং পাকিস্তানের ভেতরে হচ্ছে বর্ডার লাইন। এবার সেখানে ইন্ডিয়ার মান্যতা কি, পাকিস্তানের মান্যতা কি, সেটা একটু আলাদা, তো সেই জন্য আমাদের সেখানে বর্ডার ডিসপিউট আছে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে সার ক্রিক কোথায় এবং সার ক্রিক কার মধ্যে, মানে ইন্ডিয়ার সাথে কোন দেশের মধ্যে বাউন্ডারি তৈরি করে, তাহলে সেটা ইন্ডিয়া এন্ড পাকিস্তানের ভেতরে বাউন্ডারি তৈরি করে, এবং আছে কোথায়? আছে গুজরাটে। এবং এছাড়াও আরেকটা জিনিস, এছাড়াও আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু কচ্ছের ওখানে আছে, তো রান অফ কাছে আছে, সেই জিনিসটাও জেনে রাখা ভালো। আচ্ছা, এর পরবর্তী অংশে দেখো আমাদের আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কোথায়? ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে আমাদের কিবিতু, সেটা আছে হচ্ছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তাহলে আমরা চারটে পয়েন্টের ব্যাপারে জানতে পারলাম। আমাদের আচ্ছা, পয়েন্টগুলো লোকেশন জানতে পারলাম এবং কোন কোন স্টেটে আছে সেটাও আমরা জানতে পারলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আরেকটা কোয়েশ্চেন দেখো যেটা খুব ট্রিক করে দিয়ে দেয়, যে ওয়েস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া কোনটা? সেখানে অপশানে দুটোও থাকে, রাজস্থান অ্যান্ড গুজরাট। অনেকে ভাবে যে এই পয়েন্টটায় হয়তো রাজস্থান ওয়েস্টে আর একটু বেশি এক্সটেন্ডেড বলে রাজস্থান মার্ক করে, কিন্তু তা কিন্তু নয়। আমাদের ওয়েস্টার্ন মোস্ট স্টেট হচ্ছে কিন্তু গুজরাট। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও দেখো আমরা যদি ওয়ার্ল্ড পপুলেশনের কত পার্সেন্ট পপুলেশন ইন্ডিয়ায় থাকে, এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পার্সেন্টেজটাও অ্যাজ এন এমসিকিউ আসে। এছাড়াও তোমরা যখন তোমাদের ইংলিশে বলো বা বিভিন্ন কম্পোজিশন যখন লেখো, এসে লেখো, এছাড়া ইন্টারভিউতে যখন বলবে বা বিভিন্ন কম্প্যারিজনের জন্যে, এই 17.7% অফ দি ওয়ার্ল্ড পপুলেশন লিভস ইন ইন্ডিয়া, এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এর সাথে কম্প্যারিজন করে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে অনলি 2.4% অফ দি ওয়ার্ল্ডস ল্যান্ড ইজ উইথ ইন্ডিয়া। অর্থাৎ 2.4% ল্যান্ডে কত আছে? 17.7% অফ দি পপুলেশন আছে। অর্থাৎ এই জন্য কিন্তু আমাদের এখানে রিসোর্স বলো, ল্যান্ড অ্যাভেলেবিলিটি বলো, এবং বিভিন্ন এই যেই ক্রাঞ্চটা, যেই অত্যাধিক যে প্রেশার অন দি ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস, এই প্রধান কারণটার জন্যই হচ্ছে। এবং এটা আমাদের হয়তো পভার্টিরও একটা ওয়ান অফ দ্য রিজন থাকে, যেটা আমরা পড়াই ইকোনমিক জিওগ্রাফি যখন পড়বো, পপুলেশন যখন পড়বো, সেই জায়গাটায় তখন আমরা এটা পড়তে পারবো। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ইন্ডিয়ার ল্যান্ড এরিয়া মানে ওয়ার্ল্ডের যত দেশ আছে তার মধ্যে কততম, তাহলে সেটা হচ্ছে 7th। এবং লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া কোনটা? সেটা অবশ্যই হচ্ছে রাশিয়া। আর আমাদের জাস্ট ওপরে 6th লার্জেস্ট হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, তাহলে এই কিছু জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে। এরপরে আমরা দেখে নেবো একটু আমাদের কোস্ট লাইনের ব্যাপারটা। আচ্ছা, আমরা জানি যে ইন্ডিয়ায় একটা এক্সটেন্সিভ কোস্ট লাইন আছে, অর্থাৎ দেখো এই গুজরাটের এই অঞ্চলটা দেখে এই পুরোটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ অবধি এই পুরোটা কিন্তু কোস্ট লাইন। এছাড়াও আন্দামান নিকোবর বলো, লাক্ষাদ্বীপ বলো, এই পুরো অঞ্চলটা কিন্তু আমাদের কোস্ট লাইন অঞ্চলের ভেতরে পড়বে। তাহলে ইন্ডিয়াতে মোট কত কিলোমিটার কোস্ট লাইন আছে? ইন্ডিয়াতে মোট 7516 কিলোমিটার কিন্তু কোস্ট লাইন আছে। এটার ভেতরে ইনক্লুডেড, এটার মধ্যে মেনল্যান্ডে হচ্ছে 6100 কিলোমিটার কোস্ট লাইন, আর বাকি হচ্ছে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ ধরে বাদ বাকিটা। অর্থাৎ এই যে স্ট্যাটিস্টিক্সটা আছে না, এই 7516 কিলোমিটার, এইটা কিন্তু অনেক জায়গায় অনেক সময় দিয়ে দেয়। এই কোস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই কোস্ট লাইনটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমাদের বেশিরভাগই যে ব্যবসা বাণিজ্য হয় এগুলো পুরোটাই আমাদের সমুদ্রের ওপর দিয়ে হয়, সি বাউন্ড ট্রেড হচ্ছে। অর্থাৎ আমরা জিনিসপত্র বানিয়ে
সমুদ্রের মাধ্যমে অন্য দেশে পাঠাচ্ছি, আবার তারাও আবার ভেসেলে আমরা সেখান থেকে তেল হোক বা বিভিন্ন আরো অন্যান্য জিনিস হোক সেটা আমরা রপ্তানি করছি। তাহলে আমাদের এই যে অ্যাভেলেবিলিটি অফ দি সি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টু সাস্টেন অ্যাজ এ নেশন। তো সেই কারণে এই কোস্ট লাইনের জায়গাটাও ইম্পর্টেন্ট। আর একটা কারণে কেন ইম্পর্টেন্ট, এই পুরো কোস্টলাইন অঞ্চল ধরে কিন্তু আমাদের অনেক মাইন্স এন্ড মিনারেল মানে অনেক মিনারেলস পাওয়া যায়, এই মিনারেলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই কারণে। আচ্ছা, আর একটা জিনিস দেখো যেটা ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে এই বিভিন্ন কোস্টাল এরিয়ার পরেও, মনে করো এইটা আমার ল্যান্ড বাউন্ডারি কোস্টাল এরিয়া, তারপরেও কিন্তু 12 নটিক্যাল মাইলস এইটা হবে আমার টেরিটোরিয়াল ওয়াটার, অর্থাৎ এর ওপরে একদম আমাদের ইন্ডিয়ার ডাইরেক্ট অধিকার আছে। এরপরে হচ্ছে 12 নটিক্যাল মাইল এটা। আর এই 12 নটিক্যাল মাইলের পরে আরো, আচ্ছা এটা 12 নটিক্যাল মাইল হলো আমার বাউন্ডারি থেকে, আর আমার বাউন্ডারি থেকে আরো 200 নটিক্যাল মাইল অবধি হচ্ছে আমাদের কি, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। অর্থাৎ এটা আমাদের টেরিটোরিয়াল ওয়াটার নয় ডাইরেক্টলি, যেটার উপর আমাদের মানে একদম ডাইরেক্ট অধিকার নেই, কিন্তু এর মধ্যে যদি কোনো ইকোনমিক যদি মানে মনে করো কোনো মিনারেলস পাওয়া গেল বা আর কিছু হলো, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ইন্ডিয়ার। তাহলে সেইটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এবং এটা কে ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার করে হচ্ছে বাই ইউএন ক্লজ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অর্গানাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরা জেনারেলি এই যে সমুদ্র এবং সমুদ্র রিলেটেড এক একটা দেশের কি অধিকার হতে পারে, কারণ তোমরা জানো যে সি বাউন্ডেড, মনে করো এই যে এত ব্যবসা বাণিজ্য হচ্ছে বিভিন্ন দেশের জলের উপর দিয়ে হচ্ছে, অর্থাৎ চায়নারও তো জাহাজ আমার দেশের জলের উপর দিয়ে যাচ্ছে, তাহলে কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড নয়, কতটা আমার সীমা কতটা আমার সীমা নয়, সেই পুরো জিনিসটা মার্ক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সেইটা কে করছে, ইউএনসিএলওএস। এইটা তোমরা অবশ্যই সার্চ করবে, এবং এই অর্গানাইজেশনটা কিন্তু ফ্রম দ্য ইনফরমেশন পয়েন্ট অফ ভিউ এবং ফ্রম জেনারেল নলেজ পয়েন্ট অফ ভিউ প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। ফর্ম হয়েছে 1982-তে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো আর একটা জিনিস যেটা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে নটিক্যাল মাইলস বলছে, আমরা কিন্তু এখানে মাইলস বলছি না, নটিক্যাল মাইলস বলছি। তাহলে নটিক্যাল মাইলসের সাথে কিলোমিটারের কি লিঙ্ক সেইটা আমাদের জানতে হবে। তাহলে 1 নটিক্যাল মাইল is equal to 1.8 কিলোমিটার, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা আচ্ছা চলো আর একটা জিনিস যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা জানি কি আমাদের দেশের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার আমাদের দেশের ওপর দিয়ে যায়, তাই তো। আমরা সেই জন্য উই আর আ ট্রপিক্যাল কান্ট্রি। ট্রপিক অফ ক্যান্সারের কি, এই এরম ভাবে ভারতের উপর দিয়ে যাচ্ছে। ট্রপিক অফ ক্যান্সার হওয়ার জন্য কি হয়, আমরা যখন আমাদের সামারের সময় আমরা একদম ডাইরেক্ট সানলাইট পাই, এখানে আমাদের যে ভেজিটেশন যে ক্লাইমেট সেটা ট্রপিক্যাল ক্লাইমেট, সেই হিসাবে আমাদের এখানে বিভিন্ন ফল সবজি যেগুলো হয় সেগুলো সেইভাবে নিয়ন্ত্রিত। তাহলে এই যে ট্রপিক অফ ক্যান্সারটার উপর দিয়ে গেছে, এর কিন্তু বিশেষ একটা সিগনিফিকেন্স আছে, তাই তো। এবং এই যে এবার তার জন্য আমাদের জানতে হবে কোন কোন স্টেটের ওপর দিয়ে আমাদের ভারতবর্ষের কোন স্টেটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। তাহলে কোন কোন স্টেট সেটা, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি গুজরাটের ওপর দিয়ে গেছে, গুজরাটের পর কি মহারাষ্ট্রের ওপর দিয়ে গেছে, মহারাষ্ট্রের পর ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে, ছত্তিশগড়ের পর কি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। আমি বোর্ডটা আরেকটু ক্লিয়ার করে তোমাদের দেখাই। তাহলে প্রথমে গেল গুজরাটের ওপর দিয়ে, গুজরাট, তারপরে
মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে আমাদের কৃষ্ণনগরের ওপর দিয়ে যায়, মানে নদিয়ার ওপর দিয়ে যাচ্ছে, তারপরে বাংলাদেশের ওপর দিয়ে যায়, ত্রিপুরার ওপর দিয়ে যায় এবং মিজোরামের ওপর দিয়ে যায়। এটা যদি আমি নতুন করে ম্যাপটা আঁকি, তোমরা যখন নিজেরাও পড়ছো বাড়িতে তখন কিন্তু বারবার একটু ম্যাপটা এঁকে নেওয়ার চেষ্টা করবে, নিজেই আঁকো, তাহলে কি হবে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। হয়তো সবসময় ইন স্কেল হবে না, সেটাই স্বাভাবিক, কিন্তু ম্যাপটা আঁকলে কি হবে তোমাদের বারবার না এই প্র্যাকটিসটা হয়ে যাবে কোথায় কি জিনিস আছে। তাহলে টপিক অফ ক্যান্সার যখন যাবে তোমরা নিজের চোখেই দেখো এইটার ওপর দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি, এইটা আমাদের গুজরাটের অংশ, গুজরাটের পর এটা গুজরাট হলো, গুজরাটের পর আমাদের মধ্যপ্রদেশ আছে, মধ্যপ্রদেশের পর আমাদের ছত্তিশগড় আছে, ছত্তিশগড় আছে, ছত্তিশগড়ের পর কি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর আমাদের পশ্চিমবঙ্গ। আচ্ছা, আচ্ছা পশ্চিমবঙ্গের পরে কি বাংলাদেশ ঢুকে গেল, বাংলাদেশের পরে কি এই জায়গাটা কি, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা, আর ত্রিপুরার পরে এটা কি মিজোরাম, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, এইটা হচ্ছে ঝাড়খণ্ড, এইটা হচ্ছে ছত্তিশগড়, এটা এমপি, আর এটা গুজরাট। তাহলে যখন তুমি এই জিনিসটা মনে করবে তখন এই ম্যাপটা যদি এঁকে নাও সুবিধাটা সেই জায়গায় হবে। ঠিক আছে, ম্যাপটা এঁকে নিয়ে এইরকম ভাবে যদি স্টেট গুলোকে মার্ক করে নাও তাহলে কিন্তু দেখো পিক্টোরিয়ালি তোমার মাথায় এই জিনিসটা রেজিস্টার হয়ে যাবে। এইটা একটা ট্যাকটিস জিওগ্রাফির বিভিন্ন জিনিসগুলোকে পিক্টোরিয়ালি মনে রাখার। আচ্ছা, যদি তোমাদের কেউ বলে আমাদের উপরে যে এই যে 82.5 ডিগ্রি ইস্ট, এটা আমাদের কি, এটা আমাদের আইএসটি, তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মেরিডিয়ানটা এর উপর দিয়ে যায়, এটা কিসের উপরে যায়, আচ্ছা এইটা কি আর এটা কি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড আর এটা হচ্ছে লঙ্গিটিউড, মানে এই রকম যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের আইএসটি যাচ্ছে কার উপর দিয়ে, মির্জাপুরের উপর দিয়ে। আমরা সবাই মির্জাপুরের এইটা সিরিজটা দেখেছি, মির্জাপুর কিন্তু এই আইএসটির জন্য আরেকটা কারণে ফেমাস। তাহলে তোমাদের নিশ্চয়ই এই জায়গাটা মনে রাখতে অসুবিধা হবে না, এটা ডেফিনেটলি এলাহাবাদ ওপর দিয়ে যায়, মির্জাপুরটা যেই ওই কারণেই বললাম যাতে তোমাদের জিনিসটা মাথায় মনে থাকে। তাহলে এলাহাবাদ মির্জাপুর অর্থাৎ প্রথমে কি, প্রথমে যাবে যখন এটা ইউপির ওপর দিয়ে যাবে, ঠিক আছে, তারপর কি ছত্তিশগড়ের ওপর দিয়ে যাবে, তারপর কি এখানে দেখো উড়িষ্যা আছে এবং তারপরে আন্ধ্রপ্রদেশ আছে, তাহলে উড়িষ্যার ওপর দিয়ে যাবে আর তারপরে আন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে যাবে। তাহলে যখন তুমি স্টেটগুলো মনে রাখবে তখন এরকম ভাবে ম্যাপটা এঁকে নাও এবং যখন এই লঙ্গিটিউডটা আঁকবে
তখন তাহলে তোমার স্টেটগুলো মার্ক হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইরকম ভাবে এটা কিন্তু মনে রাখার একটা উপায়। এটা হলো আমাদের লঙ্গিটিউড ল্যাটিটিউড, যেগুলো স্পেশাল লঙ্গিটিউড ল্যাটিটিউড ফর ইন্ডিয়া, সেই জায়গাটা মনে রাখার একটা জায়গা। এরপরে চলো আমরা দেখব হচ্ছে আমাদের নেবারিং কান্ট্রিজ, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে সেগুলো কারা কারা। আমরা সবসময় জানি আমাদের যে জিও পলিটিক্স, অর্থাৎ এই যে আমাদের বিভিন্ন আমাদের যে প্রতিবেশী তাদের ওখানে যদি কিছু হয়, যেরকম শ্রীলঙ্কায় যখন একটা ইকোনমিক আনরেস্ট হয়েছিল বা এলটিটির কেস হয়েছিল, বাংলাদেশে আমরা জানি যে যদি আনরেস্ট হচ্ছে, পাকিস্তানের সাথে আমাদের তো বিভিন্ন ধরনের সম্পর্কের জায়গা আছে, চায়না আমাদের প্রতিবেশী, মায়ানমার আমাদের প্রতিবেশী, নেপাল আমাদের প্রতিবেশী, ভুটান আমাদের প্রতিবেশী এবং আফগানিস্তান আমাদের প্রতিবেশী। তাহলে এই যে জায়গাগুলো, এদের সাথে আমাদের কিরম ভাবে সম্পর্কটা, কি কি বর্ডার্স আমরা শেয়ার করছি, কারণ সেখান থেকেই তো আদান প্রদান বা যাই বলো, যদি যদি মনে করো আমাদের সাথে তাদের বাণিজ্য হয় তাহলেও সেই ল্যান্ড বাউন্ডারি দিয়ে হবে। যদি মনে করো সেখান থেকে আমাদের এখানে কোনো একটা সমস্যা আসে, যুদ্ধ হয় বা যাই হোক কোনো একটা প্রবলেম হয়, তাহলেও সেই ল্যান্ড বাউন্ডারির ভেতর দিয়েই হবে। তাহলে আমাদের কিন্তু খুব প্রয়োজন যে আমরা এই ল্যান্ড বাউন্ডারি এবং তার সাথে কোন কোন স্টেট, ইন্ডিয়ার কোন কোন স্টেট সেই ল্যান্ড বাউন্ডারির সাথে লিঙ্ক হয়ে আছে সেই জায়গাটা ভালো করে জানি। তাহলে আমরা বুঝতে পারবো যে সেই দেশে যদি কোনো সমস্যা হয় তাহলে প্রথম প্রবলেম কোথায় হবে, সেই স্টেটটা মানে ফিল করবে বা সেই স্টেটে হতে পারে, তাহলে সেই হিসাবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিসি নেবে, তাই তো? তাহলে চলো আমাদের প্রথমে এটা, তাহলে দেখছো আমাদের জিওগ্রাফি কিরম ভাবে লিঙ্ক করছে আমাদের পলিটি বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর সাথে, তাহলে সেই জায়গাটাকে একটু দেখি। আচ্ছা, আমি নিচটা পেনিনসুলার ইন্ডিয়াটা এই জন্য আঁকছি না, কারণ পেনিনসুলার ইন্ডিয়াতে তো আমাদের চারিদিকে সমুদ্র, তো সেখানে তো আমাদের কোনো নেবারিং কান্ট্রিজ অ্যাজ সাচ নেই, তো সেই জন্য ওটা আর আঁকছি না। আমি নর্থের পার্টটাই ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের একটা সব থেকে বড় প্রশ্ন যেটা আমাদের প্রথমেই আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসছে, সেটা হচ্ছে ইন্ডিয়া কোন নেবারিং কান্ট্রির সাথে নিজের লার্জেস্ট ল্যান্ড বর্ডার শেয়ার করে, তাই তো? আমাদের লার্জেস্ট, আমাদের লংগেস্ট ল্যান্ড বর্ডার কোন দেশের সাথে শেয়ার হয়? অপশন বলি, বাংলাদেশ, চায়না, না পাকিস্তান। তাহলে ডেফিনেটলি উত্তর হবে বাংলাদেশ। এটাও অনেকজনে ভুল করে, অনেকভাবে ভুল করে, কিন্তু আমাদের উত্তর হচ্ছে বাংলাদেশ। এবার দেখা যাক, তাহলে আমরা শুরু করব বাংলাদেশ কার কার সাথে, বাংলাদেশ কোন কোন ইন্ডিয়ান স্টেটের সাথে বর্ডার শেয়ার করে সেইটা দিয়ে। বাংলাদেশের সাথে আমাদের বর্ডার কত কিলোমিটার? 4096 কিলোমিটার। আচ্ছা, বাংলাদেশের সাথে প্রথম অবশ্যই পশ্চিমবঙ্গ, আমরা বাংলাদেশের সাথে যে বর্ডারটা শেয়ার করি, তাহলে নাম্বার 1 স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 2 স্টেট কোনটা হবে? আমরা জানি এখানে মেঘালয়ের এখানে কিছুটা শেয়ার করে, তাহলে সেকেন্ড স্টেট হবে মেঘালয়। আচ্ছা, তৃতীয় স্টেট কি হবে? তৃতীয় স্টেট হবে আসাম। আসামের সাথে বাংলাদেশ শেয়ার করে, বর্ডার শেয়ার করে। তৃতীয় কে হবে? তৃতীয় হলো এটা। চতুর্থ, চতুর্থ কে হবে? চতুর্থ হবে ত্রিপুরা। আমরা জানি ত্রিপুরা 3 দিকে বাংলাদেশ দিয়ে ঘিরে আছে, মানে ত্রিপুরায় আমাদের অ্যাপ্রোচ করতে গেলে আমাদের জাস্ট একটা দিক আসামের দিক দিয়ে যেতে হয়, বাকি 3 দিক কিন্তু বাংলাদেশের সাথে রিলেটেড।
এবং পঞ্চম সেটা কি, সেটা হচ্ছে মিজোরাম। তাহলে এই 5টা স্টেট কিন্তু আমাদের বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। আচ্ছা, বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ার তরফ থেকে কোন প্যারামিলিটারি ফোর্স গার্ড করে? সেটা ডেফিনেটলি বিএসএফ। এই প্রশ্নটাও বারবার আসে, বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অনেকবার আসে এবং সেটা অনেকেই তোমরা ভুল করে থাকো, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরাম এমন একটা স্টেট, এমন একটা ইউনিক স্টেট যেটা কিন্তু বাংলাদেশের সাথেও বর্ডার শেয়ার করে এবং মায়ানমারের সাথেও বর্ডার শেয়ার করে। অর্থাৎ মিজোরামের বর্ডার যেটা, সেটা কিন্তু দুটো নেবারিং স্টেটের সাথে শেয়ার হয়। এটার জন্য মিজোরামের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইন্ডিয়ার জন্য কিন্তু অনেক হাই, অনেক অনেক বেশি। তো সেই কারণে এটা আর একটা ইউনিক ইনফরমেশন মিজোরামের ক্ষেত্রে। তাহলে এইটা সামগ্রিকভাবে হলো আমাদের বাংলাদেশের জায়গাটা। আচ্ছা, বাংলাদেশের বর্ডারে কিছু কিছু ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আমরা জানি, সেটা হচ্ছে মনে করো আমাদের এই যে চিলতাহাটি বা আমাদের 3 বিঘা করিডোর। আমরা জানি ছিটমহলের জায়গা। 3 বিঘা করিডোর কোথায় আছে? 3 বিঘা করিডোর আমাদের কোচবিহারে আছে। ছিটমহলের যে জায়গা, আচ্ছা ছিটমহল বলতে গেলে ডেফিনেটলি দেখো কিরম ভাবে লিঙ্কেজটা হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি। তোমরা ছিটমহল এখানে পড়বে, কিন্তু কত নম্বর অ্যামেন্ডমেন্টে সেটা পার্লামেন্টে পাস হয়েছিল? সেটা হচ্ছে 100th অ্যামেন্ডমেন্টে। তাহলে এরম ভাবেই কিন্তু জিওগ্রাফি পলিটি রিলেটেড, এরপরে জিওগ্রাফি ইকোনমিও রিলেট হবে, সেগুলো পরে দেখাবো। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, আমরা জানি পেট্রোপোলে ল্যান্ড বর্ডার আছে, ঠিক আছে। তো এই 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 পোস্টগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমাদের সাথে আমরা ম্যাক্সিমাম বাউন্ডারি বাংলাদেশের সাথে শেয়ার করি, তো এই যে বিভিন্ন যে ল্যান্ড পোস্টগুলো, যে ল্যান্ড চেকিং পয়েন্টগুলো যেখান দিয়ে আমাদের বাণিজ্য বা এই পণ্য আদান প্রদান হয়, এই জায়গাগুলোর কিন্তু বিশেষ গুরুত্ব আছে। এটা বাংলাদেশ গেল। এর পরবর্তী জায়গা চায়না। আমরা সবাই জানি আজকের দিনে যে ইন্ডিয়ার একটা বিশাল বড় একটা থ্রেট বলো বা একটা ল্যান্ড নিয়ে যে ডিসপিউট যেটা, সেটা কিন্তু চায়নার সাথে হচ্ছে। তাহলে চায়না কোন কোন স্টেটের সাথে নিজের বাউন্ডারি শেয়ার করছে? সব থেকে প্রথমে হচ্ছে লাদাখ, এবং লাদাখে অলরেডি চায়না আকসাই চীনটাকে নিজের ক্লেম করে, যদিও সেটা আমরা ডেফিনেটলি আমরা সেটা মানি না। এটা চায়নার ক্ষেত্রে এইটা হচ্ছে তাহলে আমাদের আকসাই চীনের জায়গাটা কিছুটা ডিসপিউটেড এরিয়া। তাহলে প্রথমে হচ্ছে লাদাখের সাথে শেয়ার করছে, তারপরেই শেয়ার করছে কি হিমাচলের সাথে, তারপরে শেয়ার করছে কি উত্তরাখণ্ডের সাথে, আচ্ছা তারপরে সিকিমের সাথে। আচ্ছা, তাহলে কটা হলো? 1 2 3 4টে, আর পরে হচ্ছে অরুণাচলের সাথে। তাহলে এই 5টা স্টেটের সাথে কিন্তু চায়না নিজের ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। আর একটা ইম্পর্টেন্স কি, এই যে স্টেটগুলোর যে পাসেস, মাউন্টেন পাস, অর্থাৎ এখানে আমরা তো জানি যে চায়নার সাথে আমাদের যে বাউন্ডারি সেখানে হিমালয় আছে। যেহেতু হিমালয় একটা বিশাল বড় প্রাচীরের মতন, তো সেখানে তো সব জায়গায় অ্যাক্সেসেবল নয়। তাহলে কিছু কিছু মাউন্টেন পাস আছে, সেই মাউন্টেন পাসগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কারণ তার ভেতর দিয়ে মিলিটারির আসা যাওয়া হয় বা বিভিন্ন স্ট্র্যাটেজিক সেই লোকেশনস গুলো। তাহলে মনে করো তোমাদের জেলেপলা পাস হলো, নাথুলা পাস হলো, এটা আছে হচ্ছে আমাদের সিকিমে। তারপরে মনে করো অরুণাচলের ক্ষেত্রে বোমডিলা পাস, সেলা পাস, এই পাসগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা তাওয়াং ঘুরতে গেছো ডেফিনেটলি বোমডিলা পাস দেখেছো বা সেলা পাস দেখবে, তো সেই জায়গাটা ইম্পর্টেন্ট। এইখানে আমাদের উত্তরাখণ্ডেও কিছু জায়গা আছে, মানা পাস আছে। আচ্ছা, যেটা আমাদের হিমাচল প্রদেশের শিবকিলা পাস আছে, আমাদের লিপুলেক পাস আছে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, লাদাখের তো বিভিন্ন জায়গা আমরা জানি, এই যে দৌলত যেটা ওল্ডি ডিবিও, সেই জায়গাটা তো করিডোর চায়না পাকিস্তানের ভেতরে, সেটা একটা ন্যারো করিডোর যেটা ইন্ডিয়ার জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও দেশপ্যাং প্লেন আছে, এছাড়াও আমাদের প্যাংজং লেক আছে, ঠিক আছে। এই জায়গাগুলো আমাদের বিশেষ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। এই স্টেটগুলোর নাম ইম্পর্টেন্ট, যেই মাউন্টেন পাসেসগুলো তোমাকে বললাম, এই পাসগুলো তোমরা ম্যাপে গিয়ে অবশ্যই চেক করবে, এইটা ইম্পর্টেন্ট। এর পরবর্তী কি? এর পরবর্তী হচ্ছে আমরা পাকিস্তান দেখব। আচ্ছা,
পাকিস্তানে কি আছে, পাকিস্তানের বাউন্ডারি, তাহলে ডেফিনেটলি আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে পাকিস্তানের বাউন্ডারি হবে, এটা তো একটা লং স্ট্যান্ডিং ডিসপিউট। তারপরে রাজস্থানের সাথে হচ্ছে, মধ্যিখানে পাঞ্জাবের সাথে আছে, তারপরে গুজরাটের সাথে আছে। গুজরাটের সাথে অলরেডি তোমাদের জায়গাটা এর আগে আমি বললাম, স্যার ক্রিকের জায়গাটা আমাদের যে বাউন্ডারি লাইনটা সেইটা পাকিস্তানের সাথে ডিসপিউটেড, তাহলে গুজরাটের সাথে সেটা শেয়ার করে। রাজস্থানের সাথে তো এই বাউন্ডারিটা থ্রু থার্ড ডেজার্ট যেই জায়গাটা, এটা শেয়ার করে। পাঞ্জাবের সাথে আছে, আমরা জানি সেখানে বিভিন্ন করিডোর যেগুলো আছে, কর্তারপুর করিডোর, বা ওই যে অমৃতসর বা লাহোরের যে বাসের যেই জায়গাটা, যেটা আমরা ওয়াগা বর্ডার, যে ওয়াগা বর্ডারে আমরা অনেকেই গেছি, সেই জায়গাগুলো, এগুলোর কিন্তু বিশেষ সিগনিফিকেন্স আছে। তাহলে এগুলো অনেক সময় এমসিকিউর কোয়েশ্চেন হিসাবে আসতে পারে, বা তোমাদের এটা কিন্তু সামগ্রিকভাবে জানাও উচিত, কারণ এগুলো মনে করো ইন্টারভিউর ক্ষেত্রে হোক, তোমার নিজস্ব কনসেপ্টের জন্য হোক, এটার ইম্পর্টেন্স। এবং যখনই তুমি এইটা পড়বে, তখন জম্মু অ্যান্ড কাশ্মীরের যে বিভিন্ন পাস, মাউন্টেন পাস যেগুলো, সেইটা সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট হয়ে পড়ে। ইম্পর্টেন্ট এই কারণে হয়ে পড়ে, কারণ সেই পাসগুলোর ভেতর দিয়ে কিন্তু আমাদের মিলিটারি নিজেদের মবিলাইজ করে। যেহেতু মিলিটারি নিজেদের মবিলাইজ করে, তাহলে এই পাসেসগুলোর ভেতর দিয়ে আমাদের অল ওয়েদার টানেল বানাতে হবে, অর্থাৎ এই রোডগুলো যাতে থ্রু আউট মিলিটারি ইউজ করতে পারে। সেখানে আমরা জানি অটল পাস, অটল টানেল আছে, জওয়াহার টানেল আছে, এবং এখানে একটা যে ইনফ্রাস্ট্রাকচার যে প্রজেক্টসগুলো ইন্ডিয়া নেয়, সেগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং, ইঞ্জিনিয়ারিং ওয়াইজও বলো বা এক্সিকিউশন ওয়াইজও বলো, এগুলো খুব চ্যালেঞ্জিং। তো এগুলোর নাম আমাদের অবশ্যই জানতে হবে। সেটা আমরা অবশ্যই যখন হিমালয়ে যখন পড়বো, তখন এই পাসেসগুলো আমরা দেখব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের পাকিস্তানের সাথে পাস। এর পরবর্তী কি? এর পরবর্তী আমাদের নেপালের সাথে পাস, নেপালের সাথে বাউন্ডারি। তা নেপালের সাথে আমরা দেখতেই পাচ্ছি বাউন্ডারি শেয়ার করে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গলের একটা খুব ছোট অংশ কিন্তু এটা শেয়ার করে। এটা অনেকেই আমরা ভুল করে ফেলতে পারি বা না দেখতে পারি, তো সেই জন্য এই জায়গাটা অ্যাকনলেজ করা ইম্পর্টেন্ট। এবং সিকিম, তাই তো? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে নেপালের সাথেও কিন্তু পাঁচটা জায়গায় হয়। নেপালের সাথে ইন্ডিয়ার যে বেসিক যে মানে যেই জায়গাগুলোতে হয়, মানে যেই জায়গাগুলোতে আমাদের সমঝোতা থাকে বলো, ট্রিটি আছে বলো, কোঅপারেশনের জায়গা, একটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। আচ্ছা, নেপালের পুরো সিকিউরিটি কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান আর্মি করে, এবং নেপাল এবং ইন্ডিয়ার যে বর্ডারটা, সেটা কিন্তু মেনটেন করে কে? সীমা সুরক্ষা বল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্যারামিলিটারি যে ফোর্সটা মেনটেন করে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং নেপালের সিগনিফিকেন্স এই কারণ হচ্ছে নেপালের সাথে প্রচুর পপুলেশন, নেপালের প্রচুর লোক এই দিকে থাকে, ইন্ডিয়ার প্রচুর লোক ওই দিকের সাথে সম্পর্ক আছে, সেই জায়গাটা আমাদের আদান প্রদানের সেই জায়গাটা আছে। সেকেন্ডলি হচ্ছে নেপালে যেই নদীগুলো আছে, সেই নদীগুলো সবই ইন্ডিয়ার ওপর দিয়ে হয়ে বঙ্গোপসাগরে পড়ে বা গঙ্গা ট্রিবিউটারি হয়ে যায়। তাহলে সেখানে যদি কোনো ফ্লাড হয় বা কিছু হয়, সেখানে ইন্ডিয়া ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হয়, বিহার ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হয়, উত্তরপ্রদেশে ডাইরেক্টলি ইম্প্যাক্ট হয়। তাহলে সেই নদীগুলোর ব্যাপারে স্পেশালি জানা সেটা ইম্পর্টেন্ট, তার ট্রিবিউটারিজগুলো জানা, যারা গঙ্গার ট্রিবিউটারি হয়, সেটা ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাগুলো কিন্তু, আর নেপালে হচ্ছে বিভিন্ন হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, মনে করো পঞ্চেশ্বর ড্যাম, ঠিক আছে, এইরকম টাইপ, বা হচ্ছে ওই যে এখানে লিপুলেক পাসের থ্রু দিয়ে যেই নদীটা বা কালাপানি, এই যে কিছু কিছু ইস্যু, স্পেসিফিক ইস্যু আছে, এবং কিছু স্পেসিফিক নদী আছে, নারায়ণী নদী, অরুণ নদী, এই যে নদীগুলো আছে, এই নদীগুলোর কিন্তু, বা গন্ধকী, কালীগন্ধকী নদী, এই নদীগুলো কিন্তু পরে ইন্ডিয়াতেও আসে অ্যাজ গান্ডাক, তারপরে ঘাগড়া, এই নদীগুলো তৈরি হয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। এটা হচ্ছে নেপালের সাথে ইন্ডিয়ার ইন্টারাকশন। এই জায়গাটা আমরা কোথায় পড়বো? যখন রিভার্স পড়বো, গঙ্গা যখন পড়বো, তাহলে গঙ্গা ট্রিবিউটারির সাথে কিন্তু এই জায়গাটা আমরা পড়ে নেবো। ঠিক আছে? এটা হচ্ছে নেপাল। এরপরে ভুটান। ভুটানের সাথে আমরা জানি ভুটানও আমাদের ইন্টিগ্রাল পার্ট সিকিউরিটির ক্ষেত্রে, কারণ ভুটানের সিকিউরিটিও ইন্ডিয়ান আর্মি দিয়ে থাকে, এবং কি ভুটানের ফরেন পলিসিও ইন্ডিয়া গভর্ন করে। এবার ভুটানের সাথে কারা কারা বর্ডার শেয়ার করে? ভুটানের সাথে সিকিম বর্ডার শেয়ার করে, আসাম বর্ডার শেয়ার করে, অরুণাচল প্রদেশ বর্ডার শেয়ার করে, আর কে? ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেয়ার করে। তোমরা একটা জিনিস অবশ্যই দেখবে, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু খুবই লোকেশনটা খুব স্ট্র্যাটেজিক। আমরা প্রায় চারটে নেবারিং স্টেটের সাথে, তিনটে নেবারিং স্টেটের সাথে বর্ডার শেয়ার করি, অর্থাৎ এইদিকে হয়ে গেল আমার বাংলাদেশ, নেপাল, ভুটান। তো সেই কারণে আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ আমাদের স্টেটের লোকেশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের সাথে, যেহেতু আমরা এখানে জম্মু অ্যান্ড কাশ্মীরের পুরো অংশটাই ইন্ডিয়া নিজের অংশ মনে করে, যদিও সেটা আবার পাকিস্তান কন্টেস্ট করে, যেহেতু জম্মু অ্যান্ড কাশ্মীরের পুরো অংশটা ইন্ডিয়া মনে করে, তাহলে সেখানে একটা ব্রিফ অংশ কিন্তু আমাদের এখানে আফগানিস্তানের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে? তাহলে সেই জন্য আফগানিস্তানের সাথে টেকনিক্যালি আমরাও আফগানিস্তানের সাথে একটা ছোট বর্ডার অংশ শেয়ার করি। এইটা গেল হচ্ছে আমাদের নেবারিং স্টেটগুলোর সাথে আমাদের বিভিন্ন স্টেটের যে বর্ডার্স। এরপরে কিছু ইম্পর্টেন্ট লাইন্স আছে, অর্থাৎ বর্ডার লাইন্স, সেগুলোর নাম জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন অবশ্যই তোমরা জানবে, যদি বিভিন্ন সিনেমা বা আজকাল যে সিরিজগুলো বেরোয় সেখানে দেখায় যে সেই র্যাডক্লিফ সাহেব ইন্ডিয়া আর পাকিস্তানের ভেতরে বর্ডার মানে যখন পার্টিশন হয় তখন বাউন্ডারি টানছেন, অর্থাৎ সেই যেহেতু মিস্টার র্যাডক্লিফ তার কমিশনের চেয়ারম্যান ছিলেন, তার নাম অনুযায়ী র্যাডক্লিফ লাইন হয়। তো সেই জন্য এবং তিনি পার্টিশনের সময় যে লাইনটা ড্র করেন, বাউন্ডারি লাইন ড্র করেন ঘরে বসেই, না জেনে কিছু। তো যাই হোক, সেইটা তাহলে ইন্ডিয়া আর পাকিস্তানের ভেতরে বর্ডার ডিটারমাইন করে হচ্ছে র্যাডক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়া আর চায়নার যে বাউন্ডারি বর্ডার লাইনটা, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া অ্যান্ড চায়না, ঠিক আছে? ম্যাকমোহন লাইন অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ইন্ডিয়া আর টিবেটের ভেতরে বাউন্ডারি, যেহেতু টিবেট পরে চায়না পরে টিবেটকে মানে অ্যানেক্স করে নেয়, তো সেই কারণে তখন ইন্ডিয়া আর চায়নার এটা বাউন্ডারি লাইন হয়ে যায়, ঠিক আছে? ম্যাকমোহন লাইনও ব্রিটিশদের সময়ে ওই টিবেটের সাথে ইন্ডিয়ান টেরিটরিটার যে বাউন্ডারিটা তখন টানা হয়েছিল। আর একটা যেটা জানা উচিত সেটা হচ্ছে আমাদের ডুরান্ট লাইন, এটাও খুব আসে। এটা হচ্ছে আফগানিস্তান এন্ড পাকিস্তানের ভেতরে যে বাউন্ডারি লাইনটা, এটাও অ্যাকচুয়ালি ব্রিটিশদের সময় টানা হয়েছিল, তখন পাকিস্তান ওয়াজ এ পার্ট অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়া এবং আফগানিস্তানের ভেতরে টেরিটরি ওয়াইজ যেই বাউন্ডারি লাইনটা টানা হয়েছিল সেটা হচ্ছে ডুরান্ট লাইন। এছাড়াও কিছু তোমাদের আরো যে বাউন্ডারি লাইনগুলো জানা উচিত, যেটা জেনারেল নলেজের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ইউএসএ অ্যান্ড কানাডা। এটা তোমরা আমাকে বলবে কমেন্টে যে কত ডিগ্রি প্যারালাল। এটা অ্যাকচুয়ালি ইউএসএ আর কানাডার ভেতরে যে বাউন্ডারি লাইনটা, সেটা একেবারে একটা ল্যাটিটিউডের বরাবর কাটা হয়েছে, তাহলে সেইটা বলবে। এবং আরেকটা যেটা বলবে সেটা হচ্ছে নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়ার ভেতরে যে ডিগ্রি প্যারালালটা, দুটোই নর্থই হবে কারণ দুটোই নর্থ, এতে কত ডিগ্রি নর্থ এবং এটাও কত ডিগ্রি নর্থ প্যারালাল, এই দুটো তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই দুটোও কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এইটা হলো হচ্ছে আমাদের আজকে বাউন্ডারি, নেবারিং স্টেট, আমাদের নিজস্ব বিভিন্ন সাউদার্ন, ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন পয়েন্টস, আরও কিছু খুঁটিনাটি তথ্য। আমরা এর পরের দিন থেকে ফিজিওগ্রাফির মাউন্টেন্স, রিলিফস, এগুলো নিয়ে ডিসকাস করব। আশা করব তোমাদের হেল্প হচ্ছে। তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে আমাকে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাও। এই দুটো কোয়েশ্চেনের উত্তর অবশ্যই খুঁজবে, এবং যেই প্রশ্নগুলো আমি এক্সক্লুসিভলি ক্লাসে বলে দিচ্ছি যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, এটা আলাদা করে যদি নোট করতে হয় সেটাও করে রাখো, কারণ এটা বিভিন্ন পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট, সেই কারণে এটা মার্ক করাচ্ছি এবং এটাকে রিভাইজ করো। আজকে এই অবধি থাকুক, থ্যাংক ইউ।